সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিসমাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালের অর্থের সমমূল্য প্রশ্ন থেকে আসা সৃজনশীল প্রশ্নটি সলভ করবো ইনশাআল্লাহ। সো আমরা উদ্দীপক পড়ার আগে আমরা প্রশ্নগুলো একটু আইডেন্টিফাই করব। ফার্স্ট ওয়ান, গ নম্বর প্রশ্নে যে প্রশ্নটি বলেছেন ওটা হচ্ছে মেয়াদ শেষে মিস্টার জাওয়াদ এভিসি ব্যাংক হতে কত টাকা পাবেন। ওকে, তার মানে মেয়াদ শেষে, আফটার ম্যাচুরিটি, ঠিক আছে, মেয়াদ শেষের কথা বলেছেন। তাহলে মেয়াদ শেষে মিস্টার জাওয়াদ এবিসি ব্যাংক থেকে কত টাকা পাবেন। তাহলে গ নাম্বার প্রশ্নে আমাকে মূলত যেটা বের করতে বলেছেন ওটা হচ্ছে, তাহলে আমরা বের করব প্রথমে এবিসি ব্যাংকের মিস্টার জাওয়াদ মেয়াদ শেষে কত টাকা পাবেন। তার মানে কি বের করতে বলেছেন? ফিউচার ভ্যালু। দেন আমরা এই প্রশ্নটা আইডেন্টিফাই করেছি। এরপর কি বলে দেখেন, এরপর বলা হচ্ছে মিস্টার, ঘ নাম্বার প্রশ্ন বলছে মিস্টার জাওয়াদের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তার মানে মিস্টার জাওয়াদের কাছে নিশ্চয়ই একাধিক ব্যাংকের প্রস্তাব আছে। ওই একাধিক ব্যাংকের প্রস্তাব থেকে মিস্টার জাওয়াদের জন্য কোন ব্যাংকে অর্থ জমা রাখাটা লাভজনক হবে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছেন। তার মানে আমরা বুঝে গিয়েছি ঘ নম্বর প্রশ্নে আমাদের একাধিক ব্যাংকের মধ্যে তুলনা করে বের করতে হবে, গাণিতিক বিশ্লেষণের মধ্যে বের করতে হবে, যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে যে কোন ব্যাংকে মিস্টার জাওয়াদ টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন। ওকে, তার মানে 4 নম্বর প্রশ্নে আমাদেরকে তুলনা বুঝিয়েছেন। ওকে, দেন আমরা উদ্দীপক পড়াটা শুরু করি। মিস্টার জাওয়াদ একজন চাকরিজীবী, তিনি অবসর ভাতা বাবদ 20 লক্ষ টাকা পেলেন। তার মানে তিনি অবসর গ্রহণের পরে 20 লক্ষ টাকা পেলেন মানে কি এখন পেলেন। তার মানে এখন যেহেতু পেলেন এই টাকাটা হচ্ছে এখনকার জন্য প্রেজেন্ট ভ্যালু। দেন এরপর বলতেছে তিনি উক্ত টাকা একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখার চিন্তা করছেন। তার মানে যে কোনো একটি ব্যাংকে তিনি এই টাকাগুলা 20 লক্ষ টাকাগুলা 5 বছরের জন্য জমা রাখতে চাচ্ছেন। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 5। দেন এরপর বলতেছে এবিসি ব্যাংক তাকে 12% হারে, কত পার্সেন্ট হারে? 12%। তার মানে সুদের হার হচ্ছে 12% হারে এবিসি ব্যাংক তাকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি, দেখেন বার্ষিক চক্রবৃদ্ধি শব্দের অর্থ হচ্ছে বছরে একবার সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি প্রতি বছর সার্কেলটা একবার ঘুরবে। তার মানে সুদের সার্কেলটা ঘুরবে একবার, তার মানে প্রতি বছর সুদ পাবে একবার। তার মানে n ইকুয়াল টু 1। তাহলে 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেজন্য n ইকুয়াল টু 1 আমাদের লেখার প্রয়োজন নেই। সো এটাকে আমরা স্কিপ করতে পারি। দেন XYZ ব্যাংক তাকে 10%, দেখেন XYZ ব্যাংকের কথা আমরা কোথায় লিখব? যেহেতু গ নম্বর প্রশ্নে শুধু এবিসি ব্যাংকের কথা বলছে তাহলে এখানে XYZ ব্যাংকের কথা আসবে না। সো XYZ ব্যাংকের প্রশ্নটা আমরা লিখব কোথায়? র মেটেরিয়ালসগুলো গ নম্বর কোয়েশ্চেনের জন্য। সো আমরা গ নম্বর কোয়েশ্চেনে যাই। দেখেন গ নম্বর কোয়েশ্চেনে আমরা XYZ এই ব্যাংকে যাচ্ছি। এখানে বলেছে XYZ ব্যাংকে কি বলেছে দেখেন, বলা হচ্ছে ব্যাংক তাকে 10%, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে 10, 10% ত্রৈমাসিক। দেখেন XYZ ব্যাংক তাকে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ, ত্রৈমাসিক মানে হচ্ছে প্রতি 3 মাসে একবার করে চক্র আকারে ঘোরা। তার মানে সুদের সার্কেলে যদি প্রতি 3 মাসে একবার করে ঘুরে বছরে টোটাল কয়বার ঘুরবে? বছরে 4 বার। তাহলে m ইকুয়াল টু হচ্ছে 4। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। ওকে, এখন দেখেন টোটাল টাকাটা রাখবে কয় বছরের জন্য? 5 বছরের জন্য। n ইকুয়াল টু 5। কয় টাকা রাখবেন? প্রেজেন্ট ভ্যালু, এই মুহূর্তে তিনি অবসর ভাতা বাবদ পেয়েছেন 20 লক্ষ টাকা। সো এটাই রাখবেন। ওকে, দেন আমাদের র মেটেরিয়ালসগুলো লেখা শেষ, আমাদের উদ্দীপক পড়াও শেষ। এই উদ্দীপকটা কিন্তু আমরা আর টাচ করব না, দেখবো না, অযথা সময় নষ্ট করব না। জাস্ট আমরা র মেটেরিয়াল যা লিখেছি ওগুলো থ্রু দিয়ে আনসার করার চেষ্টা করব। দেখেন প্রথম হচ্ছে গ নাম্বার, আমাকে বলছে গ নাম্বারে কি বের করতে? ফিউচার ভ্যালু বের করতে। এখন দেখেন
এখানে ফিউচার ভ্যালু বের করার জন্য দেখেন ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিউচার ভ্যালু ইউনিটি আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু সাধারণ সূত্র। এখন এখানে কোনটা ইউজ হবে, যেহেতু এখানে এই ইউনিটির অঙ্ক না, তাহলে এখানে ইউজ হবে কোনটা, সাধারণ সূত্রটা। তাহলে আমরা লিখতে পারি ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন। যেহেতু এম এর মান নাই, তাহলে এম দ্বারা আইকে ভাগ দেওয়া, এনকে গুণ দেওয়ার কোনো অপশন নেই, দরকার নেই আমাদের। সো একটুকে আমরা মান বসতে পারি। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 20 লাখ। 1 প্লাস আই ইকুয়াল টু কি 12%, 0.12। এন ইকুয়াল টু কি, এই যে এন ইকুয়াল টু হচ্ছে 5। এখন দেখেন আমরা যদি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে 35,24,683, 35,24,683 টাকা। ওকে, সো একটু অঙ্কটা এই দেখেন, ছোট্ট একটা অঙ্ক করলেই কিন্তু আমরা 3 নাম্বার পেয়ে যাচ্ছি। ওকে, দেন গ নাম্বারের কাজ শেষ। ঘতে আমাদেরকে বলেছেন মিস্টার জাওয়াদের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। তার মানে এখানে দুইটা ব্যাংক আমরা টোটাল পেয়েছি, একটা হচ্ছে এবিসি ব্যাংক আর একটা হচ্ছে এক্সওয়াইজেড ব্যাংক। ঠিক আছে, এই দুইটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে মিস্টার জাওয়ার টাকা জমা রাখলে সবচেয়ে বেশি লাভবান হবে। সো আমরা এখানে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু উভয়টা দিকে, উভয় মান দিয়ে কিন্তু আমরা আনসার দিতে পারি, কিন্তু আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা খুব অল্প সময় কাজে লাগে কিভাবে দ্রুত আনসার করতে পারি সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন এখানে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দুইটা দিয়ে কিন্তু আনসার দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু আমার এখানে অলরেডি আমি কি বের করেছি, অলরেডি একটা ফিউচার ভ্যালু বের করেছি। তো আমরা যদি নেক্সট কোয়েশ্চেনেরও কি বের করি, ফিউচার ভ্যালু বের করি, তখন আমরা কিন্তু একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে পারবো, কারণ কম্পেয়ার করতে গেলে দুইটা বস্তু কি হতে হয়, ইকুয়াল হতে হয়। সো এখানেও আমরা কি বের করবো, ফিউচার ভ্যালু বের করব। এখন এখানেও কিন্তু দেখেন, এখানেও কিন্তু এটা কোনো এনইউটির অঙ্ক না, তাহলে ফিউচার ভ্যালু কোন সূত্রটা ইউজ হবে, সাধারণ সূত্রটা। তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার বাই এন। ওকে, এখন দেখেন এখানে নতুন একটা বিষয় আছে, এই বিষয়টা হচ্ছে এখানে কিন্তু এম এর মান দিয়ে আছে, দেখেন এম এর মান দিয়ে আছে। যদি এম এর মান দেওয়া থাকে তাহলে আমরা জানি এম দ্বারা আই কে ভাগ এন কে গুণ, তাহলে আই কে ভাগ করব এম এর মান দ্বারা এন কে গুণ করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 20 লাখ। 1 প্লাস আই ইকুয়াল টু কত বলেছে এখানে, 10%, 0.1 টু দি সরি, তাহলে দেখেন 0.1 ডিভাইডেড বাই এম, এম এর মান হচ্ছে কত এখানে, এম এর মান হচ্ছে 4, তাহলে 4 টু দি পাওয়ার বাই এন, এন ইকুয়াল টু 5 ইন্টু 4। ওকে, এখন দেখেন এই বিষয়টা যদি আমরা কি করি, ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা মান পাবো। আমাদের মানটা আসবে হচ্ছে 32,77,233 টাকা। ওকে, এখন দেখেন মিস্টার জাওয়াদ 20 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা রাখেন, সেই ক্ষেত্রে দেখেন এই জিনিসটা শুধু জাস্ট বোঝানোর জন্য আমাদেরকে বলা, এটা হচ্ছে দেখেন মিস্টার জাওয়াদ ব্যাংকে জমা রাখবেন 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকা যদি জমা রাখেন, এবিসি ব্যাংক তাকে টোটাল টাকা দিচ্ছে 24,683, 24,683। আবার এক্সওয়াইজেড ব্যাংক দিচ্ছে 32,77,233। তাহলে মিস্টার জাওয়াদ কোন ব্যাংকে টাকা জমা রাখবেন, ঠিক আছে, এটা একদম খুব সহজ কোয়েশ্চেন। সেই ব্যাংকে টাকা জমা রাখবেন যে ব্যাংক মিস্টার জাওয়াদকে তুলনামূলকভাবে বেশি অর্থ দিবে। তাহলে এখানে তুলনামূলকভাবে বেশি অর্থ দিচ্ছে কে, এবিসি ব্যাংক। তাহলে মিস্টার জাওয়াদ কোথায় টাকা জমা রাখবে, এবিসি ব্যাংকে। আমরা নিশ্চিত হয়ে গেলাম। সো আমরা এখন লিখব মিস্টার জাওয়াদ এবিসি ব্যাংকে অর্থ জমা লাগলে বেশি লাভবান হবেন। দেখেন এই একটা লাইন লেখার সাথে সাথে কিন্তু আপনি 1 নাম্বার পেয়ে যাচ্ছেন। ওকে, দেন কেন রাখবেন, যেহেতু এবিসি ব্যাংক হতে
প্রাপ্ত অর্থের ভবিষ্যৎ মূল্য XY Z ব্যাংক অপেক্ষা বেশি। শেষ। এই ব্যাখ্যাটা দিয়ে দিলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ, এখানেও কিন্তু 1 নাম্বার, অঙ্কের জন্য 2 নাম্বার, এখানে 2 নাম্বার, টোটাল 4 নাম্বার পেয়ে যাচ্ছি। সো সৃজনশীল আনসার করার ক্ষেত্রে আপনাকে এই সিস্টেমগুলো কিন্তু একটু ফলো করতে হবে, স্ট্র্যাটেজিগুলো। কারণ সৃজনশীল মানে গতানুগতিকভাবে আপনি পেজ টু পেজ লিখে যাবেন, নাম্বার পাবেন, ওরকম না। এখানে পোরশন টু পোরশন নাম্বার। দেখেন এই লাইনটা যদি আপনি না লিখে শুধু এটাই লিখে দিতেন, টিচার কিন্তু আপনাকে 1 নাম্বারেই দিত। কিন্তু আপনার প্রশ্নটা বুঝছেন, করছেন, সব কিছু ঠিক আছে ওভারঅল, কিন্তু এটাও লেখা আপনার জন্য কি ফলস। সো পোরশন টু পোরশন যেহেতু নাম্বার, সো এদিকে আমাদের একটু কনসাস হতে হবে। আশা করি বুঝতে পেরেছি। সালামু আলাইকুম।